ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ফোনে প্রধান উপদেষ্টাকে জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি। 25 ডিসেম্বর দেশে ফিরবেন জানালেন তারেক রহমান। বললেন, সহজ হবে না নির্বাচন, দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছেই, ষড়যন্ত্র প্রতিহতে সজাগ থাকার আহ্বান। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও প্রতারণা, মন্তব্য প্রধান উপদেষ্টার। এ পর্যন্ত 50 লাখ প্রবাসীর ভোটার নিবন্ধন হয়েছে জানালেন উপদেষ্টা। দেখছিলেন কাউন্সিল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই তথ্য জানিয়েছেন। হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত 9টা 40 মিনিটে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গত শুক্রবার দুপুর 2:30টার দিকে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকায় তার চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়। ভারতের হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের 3 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশে দুই দেশের হাইকমিশনারকে তাদের নিজ দেশে তলব অস্বাভাবিক নয়। মন্তব্য করেন, ভারত সব সময়ই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা চালায়। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য এবং সে দেশের মাটিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যেন নতুন করে আলোচনায়। গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে। আর বুধবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হাবিবুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এমন বাস্তবতার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো, যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল। এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। তো এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 15 বছর আওয়ামী লীগের আমলে হওয়ার নির্বাচন নিয়ে ভারত নিশ্চুপ ছিল, তাই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অস্থিরতা উপদেশ গ্রহণযোগ্য নয়। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করব। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছরে ঘটেনি। ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না পারে, আর কারো পক্ষে থামানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত যদি তাকে থামাতে না চায়, আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদেরকে আমরা চাইবো যে ভারত তাকে থামা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের বিরূপ আচরণের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। বুধবার বিকেলে লং মার্চ টু নিয়ে ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করলে বাড্ডা এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। বুধবার বিকেল 3:30টার দিকে বিক্ষোভকারীরা রামপুরা থেকে ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করেন। পুলিশ উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দেন মিছিলে অংশগ্রহণকারীরা। বলেন, অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সহ সকল খুনিদের ফেরত দিতে হবে। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্লেকার্ড নিয়ে তারা বিক্ষোভে যোগ দেন। এদিকে চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। জনতা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে না। এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হয়, আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই। যদি এইভাবে চালাইতে থাকেন তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব। যদি জুলাইয়ের সক্রিয় নিরাপদ না থাকে, যদি বাংলাদেশ নিরাপদ না থাকে, যদি আমাদের সহযোদ্ধারা নিরাপদ না থাকে, আমরা কাউকে নিরাপদ থাকতে দিব না। আমাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির পরিপ্রেক্ষিতে সকল খুনি এবং যারা পলাতক আসামি আছে স্বৈরাচার সরকারের এবং সামরিক বাহিনীর, তাদের সকলকে ফেরত দিতে হবে অতি দ্রুত। 25 ডিসেম্বর তিনি দেশে ফিরবেন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বিদায়ের দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন সেজন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। তারেক রহমান বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রহর গুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার তিনি নিজেই জানিয়ে দিলেন কবে বাংলাদেশে আসছেন। মহান বিজয় দিবসে লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে আলোচনা সভা করে যুক্তরাজ্য বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দেশে ফেরার বিষয় নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, পেশাজীবী, নারী, শিশু, গৃহিণী সহ সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসায় স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি। আমরা 5ই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয়, এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিটে। আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। ষড়যন্ত্র চলছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারেক রহমান বলেন, বর্তমান সময়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা ও শিল্প খাত যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে ভবিষ্যতে বিএনপির সামনে চ্যালেঞ্জ হবে অত্যন্ত বড়। তবে জনগণের সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমেই সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে তিনি আশাবাদী। আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব।
আমরা কোনো স্বপ্নের মধ্যে থাকতে চাই না। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। এক মিনিট, সমস্যা তো তারপরে, বিপদ কিন্তু তারপরে। আপনারা যারা খুব খুশিতে তালি দিলেন, হ্যাঁ খুশি আপনারা হতেই পারেন। দেশের মানুষের সমর্থন নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, অবশ্যই আমরা দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের কৃতজ্ঞতা থাকবে, একইভাবে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। আমরা বিশ্বাস করি, আমরা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক যারা, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব। কিন্তু সামনের পথ অসম্ভব কঠিন। তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ সম্পাদক মহাসচিব রুহুল কবির রিজভী। অভ্যর্থনা কমিটিতে বিএনপির 10 বিভাগের সাংগঠনিক সম্পাদকরা ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিবরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে করণীয় নির্ধারণে মঙ্গলবার বিকেলে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অভ্যর্থনা আয়োজনের সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। এর আগে সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানকে কিভাবে স্বাগত জানানো হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে এভার কেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ঢাকা অবস্থানকালে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসায় উঠবেন বলে জানিয়েছেন দলের একাধিক সূত্র। ওই বাসার পাশেই ফিরোজায় কয়েক বছর ধরে বসবাস করছেন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, তৃণমূল জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলো কি কাজ করতে পেরেছে সেগুলো জবাবদিহিতার আওতায় আসবে। জনগণ এখন তাদের অধিকারের বিষয়ে প্রশ্ন করছে। স্বাধীনতার 54 বছর পর এসে সাধারণ মানুষের অধিকার আদায়ে কেন দাবি জানাতে হবে, এমন প্রশ্ন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মহান বিজয় দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন আগামীতে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকেও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দেশের তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে এখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আমরা মানুষ আমাদের নেতা বলে, আমরা নেতৃত্ব দেই বলে দাবি করি, আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, মানুষ আমাদের ভোট দেয়, তারপরেও আসলে মানুষের সত্যিকার কল্যাণে আমরা কতটুকু কি করতে পেরেছি, আমি সেই প্রশ্ন নিজেকে করি। এবং আমি বিশ্বাস করি আগামীতে যে সরকার বাংলাদেশে আসবে তাদেরকে কিন্তু সেই প্রশ্ন নিজেদেরকে করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা ও সিন্ডিকেট। এই সংকট দূর করতে সরকার কঠোর হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেন। তরুণ সমাজকে জনশক্তিতে রূপান্তরে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়। চলতি অর্থ বছরে রেমিটেন্স এসেছে $30 বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, প্রবাসীদের এত অবদানের পরও দালাল চক্রের হাতে জিম্মি হয়ে আছেন। এটা করতে গিয়ে দেখা গেল এর দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, তারপরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু, দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি। অভিবাসন ব্যয় কমানো ও সাধারণ মানুষের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙতে নানামুখী পদক্ষেপের কথা জানান সরকার প্রধান। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে, কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান, সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। অনুষ্ঠানে আসছে নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত 50 লাখ প্রবাসীর নিবন্ধনের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 24-এর ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন তারা যেন 26-এ নির্বাচনে প্রার্থী হতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় 200 বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ইসি সচিব। বলেন, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, হাদির উপর হত্যা চেষ্টার ঘটনা প্রমাণ করে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছে তারা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হাদির মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, যে রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করবে দেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না। আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হবে এমন প্রত্যাশার কথাও জানান ইশরাক হোসেন। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার রাজধানীর ওয়ারিতে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ সময় ইশরাক হোসেন বলেন, কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয়কে অস্বীকার করতে চায় তাহলে তাদের ইতিহাসের পাতায় ফিরে তাকানো উচিত। 16ই ডিসেম্বর জন্মের পর থেকে আমরা বিজয় দিবস পালন করে আসছি। জন্মের পর থেকে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি। আজকে যে বা যারাই বা যে কোনো রাজনৈতিক দলই যদি আমাদের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, আমাদের বিজয়কে অস্বীকার করতে চায় এবং মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা যদি ইতিহাসের পাতায় ফিরে দেখি তাহলে গত বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, 1971 সালেও জামাতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছিল। এটাই হলো চিরন্তন সত্য। এদিকে রাজধানীর সূত্রাপুর থানার 42 নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে অংশ নেন ইশরাক হোসেন। জানান, দল ক্ষমতায় গেলে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নাগরিক সমস্যা সমাধানে কাজ করবেন তিনি।
আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি আসলেন এবং যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় অর্থাৎ বাংলাদেশ পরিচালনার ক্ষমতায় যেতে পারি, আমরা এই মাফিয়াদের, এই দুর্বৃত্তদের যে ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের 95% মানুষের সম্পদ 5% মানুষের কাছে নিয়ে যাওয়ার যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেটাকে আমরা ভেঙে চুরে চুরমার করে দিতে চাই এবং বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ বাংলাদেশে নিয়ে আসতে চাই। নিজেদের অপকর্ম জায়েজ করতে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের দলীয় সম্পত্তিতে পরিণত করেছিল বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। বাংলাদেশ স্বাধীনই হয় নাই এরকম একটা কথা বলে আবারও সেই বিভক্তিটাকে বাড়ানোর চেষ্টা করছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ৩,১৮৪ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে চট্টগ্রামে দুদকের জেলা কার্যালয়ে মামলা দুটি করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সিরাজুল ইসলাম। মামলায় বলা হয় ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ৬ মার্চ পর্যন্ত ব্যাংকটির চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় ২,০৩২ কোটি ৩০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত একই ব্যাংকের শাখা থেকে ১,১৫২ কোটি টাকা আত্মসাৎ মানি লন্ডারিং মামলা করা হয়েছে এস আলম সুপার এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে। অর্থ আত্মসাতের সহযোগিতা করায় মামলা দুটিতে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম, পরিচালক ফারজানা বেগম, আব্দুস সবুর, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কামরুল হাসান সহ ৬৮ জনকে আসামি করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা তেলবাহী জাহাজের ভেনিজুয়েলায় আসা যাওয়া বন্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রেকর্ড দরপতনের মুখে পড়েছে তেলের বাজার। এমন পরিস্থিতিতে শান্তির আহ্বান জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার তেলবাহী জাহাজে হানা দিয়ে মার্কিন বন্দরে নিয়ে যাওয়ার সপ্তাহ পার না হতেই আরও কঠোর ব্যবস্থার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে একে গণবিধ্বংসী অস্ত্র এবং সামরিক হুমকি উল্লেখ করে নির্বাহী আদেশেও সই করেছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে কড়া নির্দেশ দিয়ে ট্রাম্প বলেছেন, যেসব তেলবাহী জাহাজের উপর নিষেধাজ্ঞা আছে সেগুলো যেন ভেনিজুয়েলায় প্রবেশ ও বের হতে না পারে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভেনিজুয়েলা রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে যিনি আছেন তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতা মনে করেন তিনি। ট্রাম্পের এই হুমকির পরপরই আন্তর্জাতিক বাজারে পড়ে গেছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৫৫.২৭, যা গত ৪ বছরের সর্বনিম্ন। এদিকে মার্কিন হামলার আশঙ্কায় থমথমে পরিস্থিতিতে মার্কিন জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ভেনিজুয়েলা প্রেসিডেন্ট মাদুরো। বলেছেন, শান্তি চায় ভেনিজুয়েলা। রাজধানী কারাকাসে জনসভায় তিনি বলেছেন, ভেনিজুয়েলার তেল, গ্যাস, স্বর্ণ, ইস্পাত, অ্যালুমিনিয়াম সহ অন্যান্য খনিজ সম্পদ লুটপাট করতে চায় বৃহৎ একটি শক্তি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ফোনে প্রধান উপদেষ্টাকে জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি। 25 ডিসেম্বর দেশে ফিরবেন জানালেন তারেক রহমান। বললেন, সহজ হবে না নির্বাচন, দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছেই, ষড়যন্ত্র প্রতিহতে সজাগ থাকার আহ্বান। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও প্রতারণা, মন্তব্য প্রধান উপদেষ্টার। এই পর্যন্ত 50 লাখ প্রবাসীর ভোটার নিবন্ধন হয়েছে জানালেন উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য